আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের সঙ্গে আছেন আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুরু থেকে আমাদের আশঙ্কা ছিল যে মার্কিন চুক্তি কার্যকর করার পাশাপাশি চীন কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাংলাদেশের প্রতি, এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে রয়েছেন ঠিক সেই মুহূর্তে সেই আশঙ্কার প্রতি স্পষ্টভাবে ইঙ্গিত করল চীন। চীন বলতে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস, এই গণমাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা প্রকাশিত হয়েছে এবং লেখাটির শুরুতেই তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক জোরদার করার কথা যদিও বলা হচ্ছে, তার পাশাপাশি কিছু অপ্রিয় প্রতিবন্ধকতার কথাও এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। লেখাটি লিখেছেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের পরিচালক লিউ জংজি। শিরোনাম হচ্ছে তারেক রহমানের সফর বাংলাদেশ চীন সম্পর্ক জোরদার করবে। আমাদের একটু খেয়াল রাখার বিষয় কি কি বলা হচ্ছে এখানে। এই মন্তব্য প্রতিবেদনের শুরুতেই বলা হচ্ছে যে সফরটি নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপক আশা রয়েছে। সত্য কথা, সংবাদ মাধ্যমগুলো ধারণা করছে যে বড় বড় অবকাঠামো, শিল্প প্রকল্প সহ 15টিরও বেশি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে, এমনটাই জানি আমরা। বলা হচ্ছে চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী এবং দুটি দেশ ব্যাপক কৌশলগত সহযোগী অংশীদার, এটাও সত্য কথা। এবং বিগত কয়েক দশকের যে বাংলাদেশ চীনের সম্পর্ক কিংবা অর্থনৈতিকভাবে বাংলাদেশের পাশে থাকা চীনের এসব কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। নানান ধরনের সহযোগিতার কথা তুলে ধরার পাশাপাশি এই জায়গাটিতে এসে যা বলা হচ্ছে না, আসল কথাগুলো এখানে বলা হচ্ছে যে প্রথম প্রতিবন্ধকতাটি হলো ভূ রাজনৈতিক। বাংলাদেশ চীনের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতাটি হলো ভূ রাজনৈতিক প্রতিযোগিতার হস্তক্ষেপ। কিছু পরাশক্তি, আমাদের লক্ষ্য করার বিষয় কি বলা হচ্ছে এখানে, কিছু পরাশক্তি বাংলাদেশকে তাদের নিজস্ব নিরাপত্তা ও উন্নয়ন কাঠামোতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, এমনকি দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। নিঃসন্দেহে এখানে যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে অসম চুক্তিতে স্বাক্ষর করতে চাপ দেয় সেই পরাশক্তি এবং বাংলাদেশ চীন সহযোগিতা প্রকল্পগুলোকে হেয় প্রতিপন্ন করার জন্য ঋণ ফাঁদের মতো আখ্যান ব্যবহার করে। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির ধারাবাহিকতার সঙ্গে সম্পর্কিত। তৃতীয় চ্যালেঞ্জটি উপলব্ধির ভিন্নতা থেকে উদ্ভূত হয়। একদিকে দক্ষিণ এশিয়ায় চীন সম্পর্কে জনসাধারণের ধারণা সীমিত এবং বাংলাদেশের কিছু অভিজাত শ্রেণী পশ্চিমা উন্নয়ন মডেল দ্বারা গভীরভাবে প্রভাবিত। কিছু অভিজাত শ্রেণীর মানুষেরা পশ্চিমা উন্নয়নের মডেল দ্বারা প্রভাবিত। অন্যদিকে যদিও বাংলাদেশের কিছু উচ্চবিত্ত মহল চীনের মডেলের সুবিধা এবং সহযোগিতার সুফল স্বীকার করে, তারা আবার যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশকে উস্কে দেওয়ার বিষয়ে উদ্বিগ্ন। আর তো কিছু বাকি থাকছে না এখানে যা যা ইঙ্গিত করা হলো। এই লেখাটার মধ্যে আরও অনেক কিছু আছে, আমি শুধু চুম্বক অংশটা বাংলায় করে আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের মনে রাখা দরকার, এই গ্লোবাল টাইমস হচ্ছে চীনের যে সরকারি দল কমিউনিস্ট পার্টি, ওখানে তো সবাইকেই কমিউনিস্ট পার্টি করতে হয়, সরকারি দল কমিউনিস্ট পার্টির যে মুখপত্র পিপলস ডেইলির পৃষ্ঠপোষকতায় গ্লোবাল টাইমস প্রকাশিত এবং পরিচালিত হয়। তো খুব স্বাভাবিকভাবেই আমাদের এটি ধরে নিতে হবে অবশ্যই যে সরকারের মনোভাব মানে চীন সরকারের মনোভাবপূর্ণ যেই
লেখাগুলো, তাই তো এখানে উঠে আসার কথা। এখন মার্কিন চুক্তিতে কী ছিল তা নিশ্চয়ই আমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে। মার্কিন চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। যুক্তরাষ্ট্রের প্রধানতম প্রতিদ্বন্দ্বী এই বিশ্বে এখন এই মুহূর্তে চীন, নতুন করে বলা কিছু নেই। এবং সামরিক অস্ত্র আমদানির ক্ষেত্রে যে বাধ্যবাধকতার কথা মার্কিন চুক্তিতে উল্লেখ রয়েছে, সেখানে আমরা যে আমাদের সামরিক অস্ত্রের জন্য চীনের উপরে নির্ভরশীল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। চীন থেকে অস্ত্র আমদানি করা যাবে না। স্পষ্টভাবে একটা অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, বাংলাদেশ যদি নন মার্কেট দেশ বলতে যুক্তরাষ্ট্রের সংজ্ঞা অনুযায়ী অবশ্যই চীন এবং রাশিয়া এইসব দেশের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক শুল্ক আরোপ করতে পারবে। এবং বড় শক্তিগুলোর দ্বন্দ্বে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না। বুঝুন অবস্থা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের কার্যত একই অবস্থানে দাঁড়াতে হবে। এমন চুক্তি কার্যকর করার দিকে এগিয়ে যাওয়ার পথে চীনের সঙ্গে কিভাবে আমাদের উন্নয়নটা সম্ভব, কৌশলগত উন্নয়ন কিংবা অর্থনৈতিক উন্নয়ন, চীন অবশ্যই আমাদের প্রয়োজন। এবং এই কথা সত্য, আমাদের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন। এবং আবারও মনে করিয়ে দিই যে এই বিষয়গুলো অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে যখন দ্বিপক্ষীয় বৈঠক হবে, তখন নিশ্চয়ই এই প্রসঙ্গগুলো তোলা হবে। এবং আরও একটি কথা মনে করিয়ে দিই, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি বাংলাদেশে জয়েন করার আগে মার্কিন সিনেটের সামনে দাঁড়িয়ে কি বলেছিলেন আবারও একটু মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন, বাংলাদেশের ভৌগোলিক কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন যদি অস্ত্র বিক্রি বা কৌশলগত অবকাঠামোয় প্রভাব বাড়ায়, তবে নির্দিষ্ট খাতে যুক্ত হওয়ার ঝুঁকিগুলো তিনি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্টভাবে তুলে ধরবে। এবং স্পষ্টভাবে কথা বলার জন্যই আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী যে রোববার মালয়েশিয়া হয়ে চীন সফরে গেলেন, শনিবার এই ব্রেন্ট ক্রিস্টেনসেন সরকারি ছুটির দিনে পররাষ্ট্রমন্ত্রী, যাকে আমরা সবাই সন্দেহের চোখে দেখি, তার সাথে বৈঠক করলেন। এবং নিশ্চয়ই তিনি এই কথাগুলো মনে করিয়ে দিয়েছেন এই পাশ থেকে, ও পাশ থেকে চীনও মনে করিয়ে দিচ্ছে। এখন দেখা যাক আমাদের প্রধানমন্ত্রীর দক্ষতা, যোগ্যতা, নেতৃত্বের মধ্য দিয়ে কতটুকু আমরা এই সংকট থেকে উতরে গিয়ে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। এই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ নিয়ে কি হচ্ছে? বাংলাদেশে অনেক দেশের রাষ্ট্রদূত এই মুহূর্তে কেন দিল্লিতে? বাংলাদেশ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি রাজপথে কতটা প্রস্তুতি নিয়ে নেমেছে? প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদ যে ভারত থেকে ফিরে এসেছিলেন, সেটি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলেছেন? আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল থেকেই বেশ অসুস্থ এবং আজকে মোটামুটি একদম খুবই খারাপ লাগছে। ওষুধ খেয়ে জাস্ট কথা বলছি। খুব সংক্ষেপে কিছু কথা বলবো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সাথে তিনি মালয়েশিয়া বেজিং যাবার আগে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সাথে একান্ত বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে কি আলোচনা হয়েছে এবং সেই রাষ্ট্রদূতদের অনেকে এই মুহূর্তে কেন দিল্লিতে?
আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চায়নায়, তখন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ভারতে। ভারতে ব্রিক্স কেন্দ্রিক বেশ কিছু বৈঠক চলছে। অজিত দোভালের সাথে চায়নার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, এই 4টি দেশের রাষ্ট্রদূত দিল্লিতে অজিত দোভালের সাথে কি মিটিং করেছেন, এই বিষয়গুলো নিয়েই আজকে প্রশ্ন। কিছু একটা হচ্ছে দিল্লিতে, বিশেষ করে G7 এর মিটিং এর পরে, যেখানে ট্রাম্পকে বলা হয়েছে যে তাকে বিশ্বাস করবার মতো দেশ এবং মানুষের সংখ্যা কমে যাচ্ছে। তো আমরা এইবার দেখছি যে আমেরিকার পক্ষ থেকেই একটা প্রেসার, একটা উদ্যোগ যে ভারতের সাথে তারা মিলেমিশে কাজ করবে। এবং এবার তারা বলেছে, এবং এখন পর্যন্ত সেটা মিন করছে, যে ভারত বাংলাদেশের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমেরিকা সেটা সমর্থন করবে, এবং ভারত সেই বিষয়গুলো নিয়ে ভাবছে। আপনারা জানেন যে ভারত কোনো কিছুতেই তাড়াহুড়া করে না। তারা কূটনীতিতে T20 ম্যাচ নয়, তারা টেস্ট ম্যাচ খেলতে অভ্যস্ত। এবং যদি বাংলাদেশে দেখে ডক্টর ইউনূসের রেজিমটা কিভাবে তারা 5 বছর থেকে 1.5 বছরে নিয়ে আসলো, জামাত কনফার্ম ক্ষমতায় যাবে, সেখানে জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হলো না। এই সব কিছুর পেছনে কিন্তু ভারতের একটা হাত ছিল, আপনি স্বীকার করেন আর নাই করেন। এই মুহূর্তে দিল্লিতে এই যে বৈঠকগুলো হচ্ছে, আমাদের রাষ্ট্রদূতগুলো গিয়েছেন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, এবং এই খবরগুলো জানতে পারবো। এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে ডক্টর জাহেদ যে দিল্লি থেকে ফিরে গিয়েছিলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জাওসওয়াল কথা বলবেন। তিনি অবশেষে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে যাচাই বাছাই শেষে তারা যখন ডাক্তার জাহেদকে ভারতে ঢুকবার অনুমতি দিলেন, তখন তিনি নিজের সিদ্ধান্তে চলে গেছেন। তো এই দায়িত্ব ভারতের না। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তিনি একটা টিমের লিড দিয়েছিলেন। তো সেই টিমের বাকি যে 16 জন ছিলেন, তারা কিন্তু কেউ ফিরে যায়নি। তারা ওই ইন্ডিয়ান ওশান ডিম ওই কনফারেন্সটা ঠিকই পার্টিসিপেট করেছে, ওই কনফারেন্সের ডিক্লারেশনে তারা অংশগ্রহণ করেছে। তাহলে শুধুমাত্র ডাক্তার জাহেদ নিজে ফিরে গেছে। তো এই দায়িত্ব না ভারত না সরকার নেবে। আমার মনে হয় যে তিনি একটা স্টান্টবাজি করতে গিয়েছিলেন, কিন্তু স্টান্টবাজিটা করতে গিয়ে তিনি খুব একটা সফল হননি, বরং তিনি ধরা খেয়েছেন। এই যে অনেকটা যে T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে না, পাকিস্তানও হাওয়া দিল, কিন্তু আলটিমেটলি কি হইল, বাংলাদেশ খেলেনি, ওখানে স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে। এখন তারা ধারণা করছিল বাংলাদেশের হাত পা ধরবে, রিকোয়েস্ট করবে, হেই করবে, বাংলাদেশ তখন ভাব নেবে। তো জাহেদের বিষয়টাও তাই হয়েছে। অনেক কিছুই করতে চেয়েছিল, কিন্তু কিছুই হয়নি। সে একা একা ফিরে এসেছে, এবং এখন বলছেন যে আবার সুযোগ পেলে তিনি যাবেন। কিন্তু যা হারানোর তা হারিয়ে ফেলেছেন। আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার যে যুদ্ধ বিমান কিনবে চায়না থেকে, যেটি গতকাল আমি বলেছিলাম, সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আবার আমেরিকা থেকে বোয়িং কিনবে। তো এত বোয়িং, এত যুদ্ধ বিমান বাংলাদেশ কি জন্য কিনতেছে? এত যুদ্ধ করবার তো আমাদের কিছু নেই। আমাদের প্রতিবেশী ভারতের সাথে এইগুলো দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? মিয়ানমারের সাথে এগুলো দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? কতদিন পারবো? কতক্ষণ পারবো? যেখানে আমাদের, বারবার বলছি, যে অর্থনীতি ভঙ্গুর, দেশ যে পথে যাচ্ছে তাতে দুর্ভিক্ষও হতে পারে।
এই সময় কেন সরকার এত টাকা দিয়ে এই সমরাস্ত্র কিনছে, বিমান কিনছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেটা আমরা জানলাম যে বর্তমান সরকার যে কেনাকাটায় কমিশন পাওয়া যাবে সেই বিষয়ে তিনি আগ্রহী, এবং এই বোয়িং, এই চীনের যুদ্ধ বিমান, এগুলো প্রত্যেকটায় একটা বড় রকমের কমিশন আছে। বর্তমান সরকার কিন্তু ছোটখাটো বিষয়ে হাত দেয় না, ছোটখাটো বিষয়গুলো তাদের ক্যাডাররা খায়। কিন্তু দেখবেন যে বেশ কিছু পজিশন শোনা যায় যে অমুক চিফ ইঞ্জিনিয়ার, তার 300 কোটি টাকা দিতে হবে এই পদে। আমাদের একটা ফার্মাসিউটিক্যালস আছে সরকারি, ইডিসিএল, এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, সেইটার যিনি এমডি, তাকেও একটা বড় অ্যামাউন্ট ইনশিওর করেই এমডি পদ নিতে হয়েছে, এবং মাঝখানে অ্যামাউন্ট দিতে পারছিলেন না বলে দেখবেন যে একজন সেক্রেটারি না কাকে জাস্ট ভারপ্রাপ্ত দেওয়া ছিল, পরে আবার টাকা পয়সার লেনদেন ঠিক হয়েছে। একদম শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে পদগুলো লাভজনক সেখানে টাকা দিয়ে বসতে হবে। এবং এই কেনাকাটাও আপনারা দেখবেন যে অপ্রয়োজনীয় কেনাকাটা, এগুলো সব ওই কমিশন বাণিজ্য। আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। শেষে বলবো যে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তারা তো মিছিল করছে, তাদের মিছিলের দৈর্ঘ্য বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে। এই মিছিলের বিরোধিতা করতে গিয়ে বিএনপি তাদের অঙ্গ সংগঠন ও রাজপথে মিছিল করছে। এই ছবিটা দেখেন, 20 জনও নাই। একটা ক্ষমতাসীন দল, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের মিছিল কার্যক্রম ঠেকানোর জন্য মাঠে নেমেছে, সেই মিছিলে 20 জন নাই। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? বিএনপির আসলে সাংগঠনিক অবস্থাটা কি? সরকার তো তারা চালাতে পারছেই না, সাংগঠনিকভাবে নানান রকমের অপরাধের সাথে যারা জড়িয়ে গেছে, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, কিন্তু যে রাজনৈতিক কার্যক্রম, সেটার কি অবস্থা এই ছবিতে আপনারা দেখলেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।